আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। শুরুতে জানাবো এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। তেলের বাজারে ডলার বর্জন ও চীনা প্রযুক্তির দাপট, ইরান যুদ্ধে কোণঠাসা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান যুদ্ধ ও শুল্ক নীতিতে ট্রাম্পের কঠোর অবস্থান, বিভক্ত বিশ্ব এবং মিত্রদের চরম বিভ্রান্তি। ইরান যুদ্ধ কি ট্রাম্পের রাজনৈতিক কফিনে শেষ পেরেক? ইসরায়েলি লবির প্রভাবে খোদ প্রশাসনে বিদ্রোহ। এবং ট্রাম্পের সমর্থনে রিপাবলিকানদের সেভ অ্যাক্ট মিশন, মার্কিন নির্বাচনে কি আসছে আমূল এক পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ইরান যুদ্ধে এবার আমূল পরিবর্তন আনল চীনের বাইদু প্রযুক্তি। জিপিএস সরিয়ে এখন চীনা স্যাটেলাইটের সহায়তায় মার্কিন লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। শুধু তাই নয়, ডলার বাদ দিয়ে পেট্রো ইউয়ানে তেল বিক্রি করে বড় আঘাত হানা হয়েছে আমেরিকান অর্থনীতিতে। বেইজিং ও তেহরানের এই বিধ্বংসী দাবার ছক কি তবে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেবে? বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধে এবার সরাসরি ঢুকে পড়ল চীনের অত্যাধুনিক প্রযুক্তি। জিপিএস নয়, বরং চীনের নিজস্ব বাইদু নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এখন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। দ্য ক্র্যাডল এর বিশ্লেষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চীন কেবল কূটনৈতিকভাবে নয়, বরং সামরিক ও প্রযুক্তিগতভাবেও এখন ইরানের সবচেয়ে বড় ঢাল। তবে আসল আঘাতটা এসেছে অর্থনীতিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে এখন তেলের দাম মেটানো হচ্ছে পেট্রো ইউয়ানে, ডলার বা ইউরো নয়। চীন ও ইরান মিলে মার্কিন মুদ্রার একক আধিপত্য চিরতরে বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। তেহরানের 90% তেল রপ্তানি এখন হচ্ছে ইউয়ানে, যা ওয়াশিংটনের জন্য এক বিশাল বড় বিপদ। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার বিধ্বংসী যুদ্ধ কৌশল। ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে ইরান এখন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধে আসক্ত দেশ, যাদের থামাতে এই দাবার ছক সাজানো হয়েছে অনেক আগে থেকেই। চীনের 2030 ভিশন অনুযায়ী এই লড়াই কেবল শুরু। আমেরিকা কি পারবে চীনের এই সুদূর প্রসারী চাল রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধই হবে মার্কিন ডলারের পতনের কারণ? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আক্রমণাত্মক আমেরিকান ফার্স্ট নীতিতে বদলে যাচ্ছে বৈশ্বিক রাজনীতি। ইরানসহ বিভিন্ন ইস্যুতে তার কঠোর অবস্থান মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তৈরি করেছে নতুন বিভাজন। বিশ্ব এখন এক অনিশ্চিত মোড়ে। এই কৌশল কি শক্তি বাড়াবে নাকি ডেকে আনবে অস্থিরতা? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ যেন এক ক্যাটাগরি 5 হারিকেন, যা গত কয়েক দশকের প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। আমেরিকা ফার্স্ট নীতিকে এবার তিনি আরও আগ্রাসী রূপে নিয়ে এসেছেন, যেখানে তার মূল লক্ষ্য হল মার্কিন দুর্বলতার অবসান ঘটানো এবং বিশ্ব বাজারে আমেরিকার একচ্ছত্র আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা। ইরানের সাথে চলমান যুদ্ধ ট্রাম্পের এই বিশাল ভূ রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ মাত্র। এর আগে চীন, মেক্সিকো, গাজা এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পুরনো নিয়ম আর খাটবে না। বিশেষ করে ন্যাটো মিত্রদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার সুরক্ষা চাইলে খরচের বোঝা নিজেদেরই বইতে হবে। ট্রাম্পের এই আক্রমণাত্মক কূটনীতিতে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। ফ্লোরিডার শিল্ড অব দ্য আমেরিকাস সম্মেলনে আর্জেন্টিনার হাভিয়ের মিলেই এবং এল সালভাদোরের নাইব বুকেলের মতো নেতারা ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন। অন্যদিকে ইউরোপীয় মিত্রদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যেখানে দ্বিধায় রয়েছেন, সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন বোমারু বিমানকে ঘাঁটি ব্যবহারে বাধা দিয়ে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন। ওবামা আমলের নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থা এখন অতীত।
ট্রাম্পের মতে সেই ব্যবস্থা ছিল আমেরিকার পতনের এক মায়াজাল। এখন আলোচনা বা সমঝোতা নয়, বরং সরাসরি ফলাফলই ট্রাম্পের লক্ষ্য। ইতিহাস আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই কৌশলে আমেরিকা হয় পরম শক্তিশালী হয়ে উঠবে, নয়তো এক ভয়াবহ বিশৃঙ্খলার সম্মুখীন হবে। তবে একটি বিষয় নিশ্চিত, পৃথিবী আর আগের মতো থাকবে না। ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ঘরেই এখন চরম বিদ্রোহ। জো কেন্টের পদত্যাগ আর ক্যারি বোলারের বিস্ফোরক মন্তব্যে টালমাটাল রিপাবলিকান শিবির। সাবেক সহযোগীদের অভিযোগ, মার্কিন সরকারকে এখন নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। মাগা আন্দোলন কি তবে সত্যিই শেষ? ট্রাম্প কি নিজের সমর্থকদের সাথেই বিশ্বাসঘাতকতা করলেন? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ইরান যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কফিনে শেষ পেরে মার্কিন নীতি নির্ধারণে ইসরায়েলের প্রভাব নিয়ে এবার খোদ ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তারাই তুলেছেন বিস্ফোরক অভিযোগ। সোমবার পিয়ার্স মর্গান আনসেন্সর্ড অনুষ্ঠানে ক্যারি প্রেজিন বোলারের এক সাক্ষাৎকার পুরো আমেরিকায় তোলপাড় সৃষ্টি করেছে। বোলার সরাসরি দাবি করেছেন, ইসরায়েল এখন মার্কিন সরকারকে আক্ষরিক অর্থেই দখল করে নিয়েছে। তিনি বলেন, আমরা আর এই ডোনাল্ড ট্রাম্পকে চিনি না। ট্রাম্পের এক সময়ের এই ঘনিষ্ঠ বন্ধু আরও জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘন ঘন যুক্তরাষ্ট্র সফর প্রমাণ করে যে আমেরিকা এখন একটি বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে। বিতর্ক এখানেই শেষ নয়। ন্যাশনাল কাউন্টার টেরিজম সেন্টারের প্রধান জো কেন্ট মঙ্গলবার তার পদত্যাগপত্র প্রকাশ করেছেন। তার দাবি, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। নিছক ইসরায়েলি লবির চাপে পড়ে যুক্তরাষ্ট্র এই অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়েছে। নিজের বিবেকের তাড়নায় তিনি এই যুদ্ধের অংশ হতে অস্বীকার করে পদত্যাগ করেছেন। 20 বছর ধরে ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক বোলার আরও এক ভয়াবহ দাবি করেছেন। তিনি বলেন, ট্রাম্পের জনপ্রিয় মাগা আন্দোলন এখন কার্যত মৃত। সাধারণ আমেরিকানরা ক্ষুব্ধ কারণ ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতি থেকে সরে এসে বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়েছেন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই ইরান যুদ্ধ এখন খোদ রিপাবলিকানদের মধ্যে চরম বিভাজন তৈরি করেছে। ট্রাম্প কি পারবেন তার ক্ষুব্ধ সমর্থকদের আবার এক করতে, নাকি এই যুদ্ধই হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি? মার্কিন রাজনীতি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। ইরান যুদ্ধ আর অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে কি এবার খোদ বিচার ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? পামবন্ডির এই নতুন নীতি কি আইনজীবীদের দায়মুক্তি দেবে, নাকি এটি স্রেফ রাজনৈতিক হয়রানি বন্ধের কৌশল? মার্কিন বিচার ব্যবস্থার এই ঐতিহাসিক মোড় পরিবর্তনের সব খুঁটিনাটি জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে এক নজিরবিহীন পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। নতুন এই নিয়ম অনুযায়ী বিচার বিভাগের কোনো আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসৎ আচরণের অভিযোগ উঠলে তার তদন্তের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে খোদ ডিওজের হাতে। এর ফলে স্টেট বার অ্যাসোসিয়েশনগুলো তাদের স্বাধীন তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হবে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রস্তাবিত এই নিয়মটি এমন এক সময়ে এলো যখন পাম বন্ডি নিজে এবং ট্রাম্প প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আইনজীবীর বিরুদ্ধে স্টেট বারগুলোতে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই প্রস্তাবে দাবি করা হয়েছে যে রাজনৈতিক কর্মীরা বার অভিযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে সমালোচকদের মতে এটি আসলে সরকারি আইনজীবীদের জবাবদিহিতা থেকে বাঁচানোর একটি কৌশল। নতুন নিয়মে স্টেট বারগুলোকে ডিওজের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যদি অ্যাটর্নি জেনারেল কোনো আইনজীবীকে অভিযোগ থেকে মুক্তি দেন, তবে স্টেট বার সেই তদন্ত পুনরায় শুরু করতে পারবে কিনা সে বিষয়ে নীতিমালায় স্পষ্ট কিছু বলা হয়নি। ইলিনয় স্টেট বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা একে অনৈতিক সুরক্ষা হিসেবে অভিহিত করেছে। ওয়াটারগেট কেলেঙ্কারির পর থেকে ডিওজের নিজস্ব তদন্ত ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী থাকলেও সম্প্রতি নৈতিকতা বিষয়ক কর্মকর্তাদের বরখাস্ত করায় এই নতুন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই প্রস্তাবের বিপক্ষে 30,000-এর বেশি মন্তব্য জমা পড়েছে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন এই নিয়ম কার্যকর হলে তা বিচার বিভাগের চেক অ্যান্ড ব্যালেন্স বা নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর এক বড় আঘাত হবে। শেষ পর্যন্ত আদালত এই নিয়ম টিকিয়ে রাখে কিনা সেটাই এখন দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ট্রাম্প প্রশাসনের অধীনে অপরাধী গ্যাং দমনে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশেষ করে কুখ্যাত SS-13 সদস্য রামিরো গুতিয়ারেজের 55 বছরের সাজা এবং প্রায় 7,800 গ্যাং সদস্যকে গ্রেফতারের ঘটনা জননিরাপত্তায় বড় মাইলফলক। প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি কি সত্যিই মার্কিন শহরগুলোকে দীর্ঘমেয়াদে নিরাপদ করতে পারবে, নাকি এটি সাময়িক স্বস্তি, তা এখন সময়ের অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের রাজপথ থেকে অপরাধী গ্যাং সদস্যদের নির্মূল করতে বড় ধরনের সাফল্য পেয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত প্রায় 7,800 অবৈধ অভিবাসী গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্কের কুখ্যাত MS-13 গ্যাংয়ের এক দানব সদস্যের 55 বছরের কারাদণ্ড হওয়ার পর এই তথ্য সামনে এলো। কুইন্সের ফ্ল্যাশিং এলাকায় 2 নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে রামিরো গুতিয়ারেজের নামের এক অবৈধ অভিবাসীকে দীর্ঘমেয়াদে সাজা দেওয়া হয়েছে। 2018 ও 2019 সালে সংঘটিত এই খুনের ঘটনায় গুতিয়ারেজ কেবল পরিকল্পনাকারী ছিলেন না, বরং সাবওয়ে ট্রেনের ভেতরে প্রতিরক্ষা গ্যাং সদস্যকেও গুলি করে হত্যার মূল হোতাও ছিলেন। DHS জানিয়েছে এই অপরাধী কোনো এক অজানা সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বর্তমানে ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল গ্যাং বা আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীগুলো কোণঠাসা হয়ে পড়েছে। DHS এর অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরেন বিস জানিয়েছেন, MS-13 বিশ্বের অন্যতম বর্বর গ্যাং যারা বিনোদনের জন্য মানুষকে হত্যা ও নির্যাতন করে। ট্রাম্পের নির্দেশে কেন্দ্রীয় ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন একযোগে এই দানবদের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে। গুতিয়ারেজের এই সাজা অবৈধ অভিবাসনের মাধ্যমে আসা অপরাধীদের জন্য একটি কড়া বার্তা। ট্রাম্প প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি কি আমেরিকার শহরগুলোকে সত্যিই নিরাপদ করতে পারবে? জনমনে এখন এটাই বড় প্রশ্ন। আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সংকেত দিচ্ছে প্রস্তাবিত সেভ অ্যাক্ট। নাগরিকদের দালিলিক প্রমাণ ছাড়া ভোট দেওয়া কি এবার অসম্ভব হতে চলেছে? ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান এবং ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মাঝে দুলছে সাধারণ মানুষের ভোটাধিকার। এই আইনি লড়াই আমেরিকার গণতন্ত্রের ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে, তা এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় সেভ অ্যাক্ট বা সেভ আমেরিকা অ্যাক্ট। আসন্ন ফেডারেল নির্বাচনগুলোতে ভোট দেওয়ার নিয়ম কি বদলে যেতে চলেছে? এই বিলটি পাশ হলে নাগরিকত্বের প্রমাণ ছাড়া ভোট দেওয়া কি অসম্ভব হয়ে পড়বে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থনে রিপাবলিকানরা এই বিলটি পাশের জন্য মরিয়া। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এটি 2 বার পাশ হলেও বর্তমানে তা সিনেটের টেবিলে আটকে আছে। বিলটির মূল কথা হলো, ফেডারেল নির্বাচনে ভোট দিতে হলে ভোটারকে অবশ্যই তার আমেরিকান নাগরিকত্বের দালিলিক প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ শুধু ড্রাইভার্স লাইসেন্স বা নাম নিবন্ধন করলেই চলবে না, প্রয়োজন হবে পাসপোর্ট, জন্ম সনদ বা এনহ্যান্সড ড্রাইভার্স লাইসেন্স। কেন এই বিল নিয়ে এত তোলপাড়? রিপাবলিকানদের দাবি, নন সিটিজেনদের ভোটদান বন্ধ করে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এই আইন অপরিহার্য। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে প্রায় 80%-এরও বেশি আমেরিকান ভোটার আইডি ব্যবহারের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাট এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি একটি ভোটার সেপারেশন বা ভোটাধিকার হরণের কৌশল। ব্রেনন সেন্টার ফর জাস্টিসের তথ্য মতে প্রায় 21 মিলিয়ন আমেরিকান নাগরিকের কাছে বর্তমানে নাগরিকত্বের প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে নেই। এছাড়া 2.6 মিলিয়ন আমেরিকানের কোনো সরকারি ফটো আইডি নেই। বিরোধীদের আশঙ্কা, এর ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটার তাদের ভোটাধিকার হারাবেন। সিনেটে রিপাবলিকানদের 53-47 সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিলটি পাশ করতে প্রয়োজন 60টি ভোট। ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মুখে এই 60 ভোট জোগাড় করা বর্তমানে এক বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই বিল পাশ না হওয়া পর্যন্ত তিনি অনেক গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন না। যদি এই সেভ অ্যাক্ট শেষ পর্যন্ত আইনে পরিণত হয়, তবে এটি হবে 1963 সালের ভোটিং রাইটস অ্যাক্টের পর আমেরিকার নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। এটি কি সত্যিই আমেরিকার গণতন্ত্রকে সুরক্ষিত করবে, নাকি সাধারণ মানুষের ভোট দেওয়ার পথ কঠিন করে তুলবে, তা নিয়ে বিতর্ক চলবেই।
মিশিগানের আপার পেনিনসুলায় আছড়ে পড়া ঐতিহাসিক তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন। মার্কেট শহরে রেকর্ড 3 ফুটের বেশি তুষারপাত এবং রসকমন কাউন্টিতে বিদ্যুৎহীন 80% বাসিন্দা চরম সংকটে রয়েছেন। প্রশাসনের জারি করা জরুরি অবস্থার মধ্যে উদ্ধার কাজ চললেও থামছে না তুষারের তাণ্ডব। প্রকৃতির এই ভয়াবহ রূপ কি মিশিগানবাসীকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলবে, নাকি দ্রুতই ফিরবে স্বাভাবিকতা? যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আপার পেনিনসুলা এখন প্রকৃতির এক ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী। গত কয়েক দশকের সমস্ত রেকর্ড চুরমার করে দিয়ে আঘাত হেনেছে এক ঐতিহাসিক তুষার ঝড়। মার্কেট শহর সহ বিস্তীর্ণ এলাকা এখন 3 থেকে 4 ফুট তুষারের নিচে কার্যত চাপা পড়ে আছে। প্রকৃতির এই রুদ্র রূপে স্থবির হয়ে গেছে জনজীবন। ঘন্টায় 3 ইঞ্চি বেগে তুষারপাতের ফলে রাস্তাঘাট, ঘরবাড়ির প্রবেশপথ এবং ফুটপথ নিমেষেই হারিয়ে গেছে বরফের স্তূপে। কোথাও কোথাও তুষারের উচ্চতা এতটাই বেশি যে বাড়ির প্রথম তলার জানালা পর্যন্ত ঠেকে গেছে। তীব্র বাতাসের ঝাপটায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি শূন্যের কোঠায় নেমে এসেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা রসকমন কাউন্টিতে। এখানে প্রায় 80%-এরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। গাছ উপড়ে পড়া এবং ভারী বরফের চাপে বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হওয়ায় পুরো এলাকা এখন অন্ধকারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই রসকমন সহ বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা বা স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। মিশিগান জুড়ে প্রায় 1,25,000-এরও বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি সেবা সংস্থাগুলো দিনরাত কাজ করে যাচ্ছে, তবে ভারী তুষারপাত উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হন। তুষার পরিষ্কার করার সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই ভারী ও ভেজা বরফ সরাতে গিয়ে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। মার্কেটের এই তুষারপাত 1997 সালের রেকর্ডকেও হার মানিয়েছে। প্রকৃতির এই দাপট আরও কতদিন স্থায়ী হয়, এখন সেটি দেখার বিষয়। নিউ ইয়র্কের রাস্তায় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বিশাল এক গর্ত, আর সেখানেই রাতারাতি কপাল খুলল 23 বছর বয়সী এক মেকানিকের। প্রশাসনের চরম অবহেলায় যখন সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে, তখন এক গর্ত থেকেই প্রতি রাতে লাখ লাখ টাকা আয় করছেন এই তরুণ। কিভাবে সম্ভব হলো এই পোর্টহোল ইকোনমি? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ব্রুকলিনের বেল্ট পার্কওয়ের 9A এক্সিটের কাছে গেলেই দেখা মিলবে এক অদ্ভুত দৃশ্যের, যেখানে রাস্তার বিশাল এক গর্ত বা পোর্ট হোল হয়ে দাঁড়িয়েছে 23 বছর বয়সী এক মেকানিকের ভাগ্য বদলের হাতিয়ার। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী হাভিয়ার ইয়াত নামের এই তরুণ মেকানিক কেবল একটি গর্তকে কেন্দ্র করে প্রতি রাতে আয় করছেন প্রায় $2,200, বাংলাদেশি টাকায় যা প্রায় 2.5 লক্ষ টাকার সমান। রাত তখন 12:30। যখন পুরো শহর ঘুমে, তখন হাভিয়ের ইয়াত তার ভ্যান নিয়ে হাজির হন হাইওয়ের সেই নির্দিষ্ট অংশে। তার ভ্যানে থাকে অন্তত 10টি অতিরিক্ত টায়ার। বৃষ্টির রাত বা হাড় কাঁপানো শীত যখনই দৃশ্যমানতা কমে যায়, তখনই শুরু হয় তার আসল ব্যবসা। রাস্তার এই গর্তটি প্রায় 60 বর্গ ইঞ্চি চওড়া এবং 12 ইঞ্চি গভীর। দ্রুত গতিতে আসা গাড়িগুলো অন্ধকারে এই দানবীয় গর্ত দেখতে পায় না। মুহূর্তেই বিকট শব্দে টায়ার ফেটে যায়, আর ঠিক তখনই দেবদূতের মতো হাজির হন হাভিয়ের। হাভিয়ের প্রতিটি টায়ার পরিবর্তনের জন্য $150 থেকে $300 পর্যন্ত চার্জ করেন। এক রাতে তিনি 15 থেকে 20টি টায়ার পরিবর্তন করেন। চাহিদা এতই বেশি যে মাঝে মধ্যে তার ভ্যানের টায়ার শেষ হয়ে যায় এবং দোকান থেকে টায়ার এনে দেওয়ার জন্য তাকে আলাদা লোক নিয়োগ করতে হয়। তার ভাষায়, একজনের দুর্ভাগ্য অন্যজনের জন্য আশীর্বাদ। শহর কর্তৃপক্ষ যখন দাবি করছে তাদের পর্যাপ্ত কর্মী আছে, তখন সাধারণ মানুষের ক্ষোভ আকাশচুম্বী। গত বছরের তুলনায় এবছর গর্ত সংক্রান্ত অভিযোগ বেড়েছে 33%। এমনকি এই গর্তের কারণে সম্প্রতি কুইন্সে এক স্কুটার আরোহীর মৃত্যুও হয়েছে। নিউ ইয়র্কের এই পোর্ট হোল ক্রাইসিস একদিকে যেমন সাধারণ মানুষের পকেট কাটছে, অন্যদিকে হাভিয়েরের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য খুলে দিয়েছে আয়ের নতুন পথ। প্রশাসনের অবহেলা আর প্রকৃতির খেয়াল, সব মিলিয়ে ব্রুকলিনের এই গর্ত এখন এক লাভজনক ব্যবসা কেন্দ্র। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে।
পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।